স্বাগত আজকের ভোটের ট্রেনের আজকের পর্বে। দর্শক, যখন আমরা রাজনীতিক এবং বিশ্লেষকদের নিয়ে আপনার মুখোমুখি, তখন রাজনীতির মাঠে উত্তেজনা বড় দুইটি ইস্যু নিয়ে। এক, রাত পোহালেই জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দুই, বরাদ্দ বাকি থাকা প্রতীক তালিকা থেকে কোন প্রতীক নিতে চায় এনসিপি তা জানাতে আগামী 7 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু শাপলা প্রতীক নিয়ে যখন এক ধরনের মুখোমুখি নির্বাচন কমিশন এবং এনসিপি, তখন আসলে এইসব দাবির পক্ষে বা বিপক্ষে আইন বা যুক্তি কী, কিংবা এত আলোচিত সংস্কার কি অবশেষে নির্বাচনের আগেই বাস্তবায়ন হতে চলেছে? আজকের ভোটের ট্রেন কথা বলবে এই সব কিছু নেই। আমরা আজকের পর্বের শিরোনাম করেছি মার্কা সমীকরণ, আর পুরো আয়োজন জুড়ে আপনাকে সঙ্গ দেব আমি আজহার লিমন। আজকের ভোটের ট্রেনের যাত্রাও শুরু হবে চলতি বিষয় নিয়ে। আজ এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দাবি করেছেন যে আল্লাভীরু মানুষেরা নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। এক্ষেত্রে জাতিকে ওলামায়েদেরই পথ দেখাতে হবে। এছাড়া আরও দাবি করেছেন জামাত ক্ষমতায় আসলে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করবে না। প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। রাজনীতিতে ভিন্ন ভিন্ন ইস্যুতে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদের নেতারাও। ইসলামী আন্দোলনের নেতা গাজী আতাউর রহমান ডিআরইউতে এক অনুষ্ঠানে এই ভাষায় বলেছেন যে আওয়ামী লীগ যে নীতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, বিএনপিও একই কায়দা অবলম্বন করার চেষ্টা করছে। তারা ৭২-এর সংবিধান কায়েম করছে, আর ভারতের অনুগত রাজনৈতিক দল যদি ক্ষমতায় যেতে পারে তাহলে ২৪-এর আন্দোলন ব্যর্থ হবে। আর অন্য আরেক অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক দাবি করেছেন যে ফ্যাসিবাদ আর তাদের সহযোগীদের নির্বাচনে অংশ নিতে নেওয়া যাবে না। একই সঙ্গে গণ অধিকারের ওই নেতা বলেছেন যে জুলাই সনদের বাস্তবায়ন অধ্যাদেশের মাধ্যমে করতে হবে, বাকিগুলো হবে নির্বাচিত সরকারের হাতে। অনেকে বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে। আপনাদের কি বিশ্বাস হয় ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক? ভারত চায় নির্বাচন হোক, বাট আওয়ামী লীগকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে, ফ্যাসিবাদের দশকদেরকে নিয়ে। কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং ২৪-এর আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, আমরা আর চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। চলতি বিষয় নিয়ে অতিথিদের প্রতিক্রিয়া নেবার আগে দর্শক আরেকটি বক্তব্য শুনে আসতে চাই। বক্তব্যটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি বলেছেন যে পিয়ারের দাবির মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় একটি পক্ষ, আর যে দুইটি কথা বলেছেন এই নেতা তা হলো যে জনগণ আলোচিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন চায় কিনা তা যাচাইয়ে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চান তারা। আর আরেকটি হলো সংবিধান আদেশ, সংবিধান আদেশ বা এখনই সংস্কার বাস্তবায়ন ঠিক হবে কিনা তা যাচাইয়ের জন্য সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসরণ করে সুপ্রিম কোর্টের পরামর্শ নেবার দাবি করেছেন বিএনপির ওই নেতা। কনস্টিটিউশনাল অর্ডার কে জারি করবে, কে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতা দিয়েছে, সেটা কোন ফোরামে জাতীয় সংসদ ছাড়া এই সংসদ পরিবর্তন করা যায়, সেজন্য আসুন। আমি আহ্বান জানিয়েছি, সুপ্রিম কোর্টের একটা মতামত নেই যে এই সরকারের সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা আছে কিনা, অন্য কোনো প্রক্রিয়ায় অন্য কোনো কর্তৃপক্ষ, জাতীয় ঐকমত্য কমিশন বা কোনো রাজনৈতিক দল সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে কিনা। এই সংবিধান যদি পরিবর্তন হয় কোনো একটা নির্বাহী অথবা কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, তাহলে দুইটা কনস্টিটিউশন বিরাজমান হবে। বিচার বিভাগ কোন কনস্টিটিউশন মানবে, কোন পদ্ধতিতে বিচার হবে, যে কোনো জনগণ তার রাজনীতির মাঠে চলতে এইসব বক্তব্য নিয়ে শুরুতেই আমরা আমাদের অতিথিদের প্রতিক্রিয়া নেব। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, এবং উত্তরা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছে আজকের ভোটের ট্রেন। ফরিদুল হক, শুরুতে আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। সেটা হলো যে আমরা এই বক্তব্যগুলো শুনছিলাম, সেটা হলো যে সালাউদ্দিন আহমেদ
আজকে তার বক্তব্যে গণভোটের বিষয়টি বলেছেন যে এই সংস্কার চায় কি চায় না জনগণ, এটি নির্বাচনের দিন আলাদা একটা ব্যালটে গণভোট হবে এবং যখন গণভোটটা হয়ে যাবে তখন এটি আর পরবর্তী সরকার বাস্তবায়ন না করে পারবে না, তার ভাষায় বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাহলে এইটা তো ওই ঐকমত্য কমিশন যেটি বলছিল যে বিশেষজ্ঞরাও এই ধরনের একটা প্রস্তাব দিয়েছে যে গণভোটের মাধ্যমে এটাকে র্যাটিফাই করা যায়, তাহলে কি একটা সমাধানের পথ পাওয়া গেল? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। মানে আগামীকালকে তো ঐকমত্য কমিশন আবার বসতেছে, তো ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গায় তো আসতে হবে, এটা নিয়ে আপত্তি নেই। উনি এইটা বলেছেন, পাশাপাশি এটাও কিন্তু বলেছেন যে এমনকি গণপরিষদও হতে পারে, এমনকি গণপরিষদও হতে পারে, এটা আলাপ আলোচনার ভিত্তিতে করতে হবে। এখন এখানে ফ্যাক্টরটা হচ্ছে যে জিনিসটা একটু ভুল আকারে বারবার এসছে, যে ধরেন বিএনপির উপরে আস্থা রাখছেন অন্য দলগুলো, তারা গিয়ে করবে কি না, এই জন্য অ্যাজ ইফ আমরা বিরোধিতা করছি, ব্যাপারটা কিন্তু তা না। মানে সংসদে যাবে কি যাবে না, প্রশ্নটা হচ্ছে এইখানে, যে সংবিধান সংস্কারের যে প্রক্রিয়াটা, এটা সংসদে যাবে কি যাবে না, এই জায়গাটা হচ্ছে প্রশ্ন। মানে আপনি যে সংসদ তৈরি করতেছেন, এই সংসদে তো আসলে বলা আছে যে আপনার 300 জন মেম্বার অফ পার্লামেন্ট নিয়ে এই সংসদটা গঠিত হবে। তাহলে এই সংসদটা গঠিত হওয়ার বৈধতা আপনি পাচ্ছেন কোত্থেকে? সংবিধান থেকে। তাহলে এই সংসদে বসে আপনি কিভাবে করবেন যে, এবং এটার একটা হাউস থাকবে, প্রধান জায়গাটা হচ্ছে একটা হাউস থাকবে। তাহলে এই সংসদে বসে আবার আপনি কিভাবে বলতে পারেন যে এটা আর একটা হাউস তৈরি করবো আমরা? এটা তো আসলে টেকনিক্যালি আপনি বলতে পারেন না। ফ্যাক্টরটা হচ্ছে আস্থা অনাস্থার জায়গা না, ব্যাপারটা হচ্ছে যে এইবারের জুলাই সনদের ভেতরে দলগুলো আমরা যেই সমস্ত জায়গাতে ঐক্যমত হয়েছে, এখানে বেসিক কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আসতেছে। যেমন পার্লামেন্ট 2টা হাউস হবে, এই হাইকোর্ট আপনার বিভাগীয় বেঞ্চ হবে। এই বিভাগীয় বেঞ্চের হাইকোর্ট কিন্তু এর আগে 8ম সংশোধনীতে জেনারেল এরশাদ করেছিলেন, তখন কিন্তু হ্যাঁ, এটা আবার হাইকোর্টের সিদ্ধান্তে বাতিল হয়েছে। কেন? কারণ এটা বেসিক স্ট্রাকচারের সাথে ডিফার করছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু বারবার একেবারে শুরু থেকে আমরা এই পর্যন্ত বলছি যে একটা গণপরিষদ করতে হবে। মানে এই যে সংবিধান, এই সংবিধানের যে সংশোধনী করার যে প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার সাথেও আমরা একমত না, যেই প্রক্রিয়ায় সংশোধনীগুলো করা হয় কিংবা সংশোধনী করার ক্ষেত্রে যেভাবে বলা হয় যে জনগণের অভিপ্রায় আছে, কিন্তু জনগণকে কখনোই জিজ্ঞেস করা হয় না। ধরেন 73 সালের নির্বাচনে কি শেখ মুজিব বলেছিলেন যে আমি বাকশাল করব? ওনার নির্বাচনী ম্যানিফেস্টো থেকে এটা ছিল? এটা তো ছিল না, কিন্তু উনি গিয়ে কিন্তু এটা করেছেন। কিন্তু তখন মানে জনগণের কাঁধে বন্দুক রেখে একজন ব্যক্তির ইচ্ছায় সংবিধানকে পরিবর্তন করা হচ্ছে। সংশোধনীগুলো এইভাবে হয়েছে একজন ব্যক্তির ইচ্ছায়, কিংবা কখনো কখনো একজন ব্যক্তির জন্য। যেমন ধরেন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, উনি এসে উপরাষ্ট্রপতি হবেন, রাষ্ট্রপতি থেকে উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন, উনি নির্বাচন করবেন, এবং নির্বাচন করার পরে উনি আবার যাতে ওনার পদে ফেরত যেতে পারেন, এইটার জন্য একটা সংশোধনী করা হয়েছিল। সম্ভবত এটা দ্বাদশ সংশোধনী, আগে একাদশ সংশোধনী সম্ভবত। তার মানে একজন ব্যক্তির জন্য, একজন ব্যক্তির ইচ্ছা এবং একজন ব্যক্তির জন্য একটা রাষ্ট্রের সংবিধানকে পাল্টে ফেলা যাচ্ছে, না বাকশালও করা যাচ্ছে। ফরিদুল হক, যেটা আপনারা এই যে বিএনপির এই দাবিটার ব্যাপারে বা এই যে একটা প্রস্তাবিত রাখলো, আগামীকাল ঐকমত্য কমিশনে আরো ব্যাপক বিস্তৃতভাবে খোলাখুলি হয়তো চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে, ঐকমত্য কমিশনও এক ধরনের ছুটি চাইছে যে একটা সিদ্ধান্ত হোক। মানে আপনারা এটাকে কিভাবে নিচ্ছেন? মানে যে বিএনপি যে বললো যে নির্বাচনের দিন গণভোট হতে পারে, না, প্রথমত হচ্ছে যে বিএনপি তাদের জায়গা থেকে একটু হলেও এগিয়ে এসছে, এটার জন্য তাদেরকে সাধুবাদ। কিন্তু তাদেরকে ওই জায়গাটায় ওই ভুলটা ভাঙতে হবে যে আমরা যেই ধরনের পরিবর্তন এখন চাচ্ছি, এইটা আসলে সংসদের ব্যাপার না। এটা যদি আমরা সংবিধান সংশোধনী করে এটাকে করি, পরবর্তীতে আদালতে এটাকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে এবং কেউ চাইলে বাতিলও করে দিতে পারবে, এই সুযোগটা রয়ে গেছে। এবং বারবার ধরেন উনি এটার ভেতরে আরেকটা কথা বলেছেন যে 106 দিয়ে আমরা আদালতের কাছ থেকে একটা অ্যাডভাইজারি নিতে পারি, পরামর্শ নিতে পারি, কিন্তু এটাও একটা ভুল জিনিস। আদালত ভুল হলো কি করে? কারণ এই যে আপনি যে উদাহরণটা দিলেন যে বিভিন্ন সংশোধনী আদালতের মাধ্যমে বাতিল হয়ে গেছে, তাহলে এখানে যদি আদালতের একটা রেফারেন্স থাকে যে না, এটি এই যে ধরেন যেটি নিয়ে আলোচনা হচ্ছে কনস্টিটিউশন অর্ডার, এটি আদালত বলল, ধরেন আমরা ধরে নিচ্ছি আদালত বলল যে এটি জারি করা যায়, তাহলে কি আবার আদালত সেটাকে আবার বাতিল করতে পারে ভবিষ্যতে? এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে মানে আপনি যে সংবিধানের কথা বলছেন, যে 72-এর যে সংবিধান বলা হচ্ছে যে আপনি এটার মধ্যে আছেন,
কিন্তু প্র্যাকটিক্যালি আসলে এটার মধ্যে নেই, সেটা আরেকটা বিতর্ক, আমি এটার মধ্যে আপাতত যাচ্ছি না। কিন্তু এই সংবিধানের মধ্যে এইটাকে আসলে আদালত চাইলেও এই সংবিধানের স্ট্রাকচার বাতিল করে দিবে এইরকম একটা জিনিস সে লজিক্যালি দিতে পারে না। এখন বাংলাদেশের আদালতগুলো কিভাবে কাজ করে আমরা জানি, কিভাবে গণ অভ্যুত্থানকে 106 দিয়ে ধরেন আদালতের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে এটা আমরা জানি। এখন এইটা আসলে একটা ভুল প্রক্রিয়া, এই ভুল প্রক্রিয়ার মধ্যে যদি আমরা যাই আবারও আমরা একটা ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি করব। এই জন্য আমরা বলছি যে গণপরিষদ, এবং সালাউদ্দিন ভাই বলেছেন যে এখনও গণপরিষদও হতে পারে, আমরা আলাপ আলোচনা করব। আমরা কিন্তু প্রধানত এইটাকে বিএনপির উপরে কিংবা অন্য রাজনৈতিক দলের উপরে যারা সরকার গঠন করবে তাদের উপরে আস্থা, এই প্রশ্নে কিন্তু আমরা গণপরিষদ বলছি না। সংক্ষেপে বলতে পারেন যে গণপরিষদ যদি আপনি ধরেন, সালাউদ্দিন ভাই যেহেতু এই অপশনটাও রেখেছে গণভোট গণপরিষদ যদি হয়, মানে সামনের যে পার্লামেন্ট ইলেকশন, মানে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এইটা আসলে কি এক কক্ষ বিশিষ্ট আইনসভার নির্বাচন হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার হবে? আপনার এনসিপি কি মনে করে? না, এইটা আমরা সবাই মিলে ঠিক করব। এটা আমরা গণপরিষদ হলে কিভাবে আমরা সবাই মিলে ঠিক করব। ওটিকে আলাদা ইলেকশন হবে? আপনার আলাদা ইলেকশন আমরা বলছি একসাথে একটা ইলেকশনও হতে পারে। আপাতত যেহেতু ধরেন এটা নিয়ে অনেক বেশি ধরেন মানে অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, আমরা অনেক জায়গাতে একমত হতে পারিনি। আপাতত কাছাকাছি মতের জন্য আমরা যেটা বারবার বলেছি যে গণপরিষদ এবং জাতীয় নির্বাচনটা একসাথে হতে পারে একই ভোটে, ওই একই পার্লামেন্ট, একই মানে বডি। এটাকে প্রথমে আপনি গণপরিষদ হিসেবে সে সংবিধানের যে সংস্কারগুলো করা দরকার সেটা সে করবে, এবং সংবিধান সংস্কারগুলো হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনি পার্লামেন্ট হিসেবে সেটা রান করবে। এরকম বিধান পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আছে, আমাদের এখানেও 70 সালের নির্বাচনটা এরকমই ছিল। তো ওইটাও করা যেতে পারে, ওইটা করলেও ধরেন তখন যেটা হবে যে গণপরিষদের জন্যই এই ভোটটা নিয়ে, জনগণের ভোট নিয়ে গণপরিষদ গঠন করার জন্য এই মেম্বাররা আসতেছেন, ওনারাই সংবিধানটা খসড়া তৈরি করতেছেন, এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওই যে খসড়া যেটা তৈরি করলো ওইটা আবার রেফারেন্ডামে রেটিফাই করলো জনগণের মাধ্যমে। তার মানে সংবিধানকে অলওয়েজ জনগণের সাথে আপনাকে কানেক্ট করতে হবে। তখন তো পার্লামেন্ট বা আইনসভা বা সরকার গঠন করতে তো অনেক সময় লাগবে না, কারণ আমরা তো আসলে গত 1 বছর আসলে কাজগুলো করে রাখছি, কিন্তু আপনাকে এই জনগণের কাছ থেকে বৈধতাটা নেওয়ার প্রক্রিয়াটা করতে হবে। এইটা যদি আপনি না করেন তাহলে বারবার আসলে এটা চ্যালেঞ্জ হতে থাকবে, এইটাই হচ্ছে মূল জায়গাটা। ফরিদুল হক থাকুন। আমরা একটু ডক্টর আব্দুল লতিফ মাসুম আপনার কাছে যাই। স্যার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে একটা আজকে এই সালাউদ্দিন আহমেদ এবং আপনি রাজনীতিকদের বক্তব্য নিশ্চয়ই আপনিও শুনতে পাচ্ছিলেন, মানে সবার বক্তব্যে কি মনে হয়, মানে একটা খুব বিতর্ক, মানে গেল প্রায় 6-7 মাস ধরে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। মনে কি হয় যে না, দলগুলো একটু এক জায়গায় আসছে? আর যদি আসে তাহলে এই সামনের নির্বাচনটা কেমন হবে, বা এই জিনিসগুলোর মানে ভিত্তি টেকসই কতটা হবে? নানান যে প্রশ্ন আসছে, সব কিছু মিলে আপনি কি মন্তব্য দেবেন? আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সামনে ইতিবাচক বিষয় এই যে রাজনৈতিক নেতৃত্ব মোটামুটিভাবে অনেকগুলো বিষয় ঐক্যমত্য পোষণ করেছে, এবং এই ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণীত হবে এরকম আশা ভরসা করেই আমরা পথের দিকে তাকিয়ে আছি। সেখানে এখন মজার কথা হইল যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বিতর্কটি আমার কাছে একেবারেই অর্থহীন এবং গুরুত্বহীন মনে হয়। তার কারণ হলো যে সংবিধান সংশোধনের প্রক্রিয়া আমাদের জানা আছে। এখন বর্তমান সংবিধানে তৃতীয় মানে 3/4 সংখ্যাগরিষ্ঠতায় বা 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সম্ভবত সংশোধন করা যায়, যেটা আওয়ামী লীগ গণভোটের বিধানটি যেটা ছিল সেটা উঠিয়ে দেওয়ার পর এই অবস্থা সংবিধানে দাঁড়িয়েছে। তো এখন 3টি কি 4টি উপায় জনসাধারণের বা রাজনৈতিক নেতৃত্বের সামনে রয়েছে। প্রথমত, প্রেসিডেন্সিয়াল অর্ডারের নামে অথবা অধ্যাদেশ জারি করে সংশোধন করা যায়, এক। দ্বিতীয়ত, তারা মানে এই যে প্রেসিডেন্সিয়াল মানে কনস্টিটিউশনাল অব্লিগেশন 206 এর অনুসরণে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স পাঠিয়ে সংশোধনী কার্যকর করা যায়। তৃতীয়ত, রাজনৈতিক যেভাবে বলা হচ্ছে যে একটি সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হতে পারে, এবং এই গঠিত হওয়ার পরে
আবার এই সভাটি জাতীয় পরিষদে পরিণত হবে। আমার মনে হয়েছে এটি যদিও 1970 সালে নির্বাচনের সময় আপনারা দেখলেন যে এনসিপি নেতা এটা বলেছেন, কিন্তু এটা একটা জটিল এবং এটা একটা আপেক্ষিক বিষয় হয়ে দাঁড়ায়। যেহেতু কনস্টিটিউশন রয়েছে এবং কনস্টিটিউশনের অধীনে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেজন্য কনস্টিটিউশন এর অধীনে যারা মানে এমপি নির্বাচিত হবেন তারাই যথেষ্ট। এটাকে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলার কোনো প্রয়োজন নেই, যেহেতু সংবিধান আছে এবং সংবিধানের অধীনেই নির্বাচন হচ্ছে। সেজন্য আমি মনে করি যে এটি কোনো ক্রমেই জটিলতা বাড়াবে, অস্পষ্টতা বাড়াবে। আমাদের দেশের লোকেরা তো একসাথে এই কনস্টিটিউশন কি প্রভিশন বদলানো হচ্ছে ইত্যাদি বিষয়ে অবহিত নয়। তো সে সম্পর্কে জাতীয় পরিষদে অধিবেশন বসে যদি জাতীয় ঐক্যমত্য হয়, বিএনপির দায়িত্ব বেশি, যেহেতু বিএনপি একটি নিরঙ্কুশ রাজনৈতিক দল বাংলাদেশে এবং অনেকেই মনে করেন গভর্নমেন্ট ইন ওয়েটিং। সুতরাং বিএনপি যে নমনীয়তা দেখিয়েছে, আরও নমনীয়তা দেখিয়ে তারা পিআর সিস্টেমটা যদি উচ্চ পরিষদে গ্রহণ করে নেয়, নিম্ন পরিষদে যেভাবে আছে আসন ভিত্তিক বা এলাকা ভিত্তিক নির্বাচন, সেটা যদি করে তাহলে পারে অনেকটা অগ্রগতি হয়। এবং আরও অগ্রগতি হয় যে তারা যদি নীতিগতভাবে স্বীকার করে যে পিআর সিস্টেমটি আমাদের দেখাশোনার ব্যাপার আছে, পড়াশোনার ব্যাপার আছে, আমাদের পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপার আছে, তাহলে পরে সেটা হতেই পারে। আমরা মনে করি যে এটা একেবারেই একটা অবরুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে, এরকম নয়। জাতীয় যাই হোক না কেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে এবং জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো রাজনৈতিক দলগুলো স্যার মানে যেই ব্যাপারটি এই যেই জাতীয় ঐক্যমত্য কমিশনে যে দলগুলো আছে এরা যদি একমত হয়, তার মানে আপনার কথা কি এটা কি আপনি বলতে চাইছেন যে তাহলে এটা এখনই বাস্তবায়ন করা যায়? মানে আপনি কি এটা বলতে চাইছেন যে সেটা বাস্তবায়ন করার সুযোগ আছে? এখনই বাস্তবায়ন করা যায়, অবশ্যই এখনই বাস্তবায়ন করা যায়। এবং যেটা আমরা বললাম যে অধ্যাদেশ, আপনাদের মনে আছে যে কনস্টিটিউশন মানে জিয়াউর রহমান যে সংবিধান পরিবর্তন করেছিলেন, সংশোধনী এনেছিলেন, সেটি একটি অধ্যাদেশের মাধ্যমে হয়েছিল। পরবর্তীকালে এটি গণভোটের মাধ্যমে একটি অনুমোদন নেওয়া হয়। আওয়ামী লীগ যেহেতু এই অনুমোদনের গণভোটের বিষয়টি উঠিয়ে দিয়েছে, সুতরাং একটি অধ্যাদেশের মাধ্যমে বা সব রাজনৈতিক দল একমত হতে হবে এই অধ্যাদেশের ব্যাপারে এবং প্রেসিডেন্সিয়াল ডিক্লারেশনের মাধ্যমে এটি হতে পারে। এবং পরবর্তীকালে জাতীয় সংসদ নির্বাচিত হলে যারা সংখ্যাগরিষ্ঠ বা জাতীয় সংসদ সকল সদস্য মেনে এটাকে আরও একবার রেটিফাইড তারা করতে পারে। জি স্যার, আপনি সঙ্গে থাকুন। নিশ্চয়ই আগামীকালের যে ঐক্যমত্য কমিশনের মিটিং আসে সেখানে রাজনৈতিক দলগুলো একটা ভালো সিদ্ধান্ত যাবেন, এটি নিশ্চয়ই সবারই প্রত্যাশা। দর্শক, ভোটের ট্রেনে এই পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে, সঙ্গে থাকুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা কথা বলছি মার্কা সমীকরণ নিয়ে। আলোচনা যাবার আগে চলুন দেখে নিই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখন টিভিকে এই ইস্যুতে কি বলেছেন। একই সঙ্গে আমরা শুনে আসব এই ইস্যুতে বিশেষজ্ঞের মতামত। নির্বাচন কমিশন, আমাদের যে গণজোয়ার, নির্বাচন কমিশনকে অন্য কোনো শক্তি এটা চাপ দিচ্ছে যাতে আমাদেরকে শাপলা দেওয়া না হোক, কারণ শাপলার পক্ষে একটা জনমত, জনজোয়ার তৈরি হয়েছে যেটা নির্বাচনেও ইফেক্ট পড়বে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী আইন বহির্ভূত কাজ করতেছে তারা, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছে না, পক্ষপাতমূলক স্বেচ্ছাচারী আচরণ করতেছে। ফলে এই বিষয়টা আমরা জনগণের সামনে এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে নির্বাচন কমিশন যদি এর থেকে সরে না আসে তাহলে অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি কঠোর অবস্থানে যেতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এ কোথাও বলা নাই যে এই জাতীয় প্রতীকের কোনো কিছু কাউকে, কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া যাবে না, এই জিনিসটা কোথাও নাই। যেহেতু কাঁঠাল আছে, তাহলে কমিশন যদি তাই এই পলিসি নেয় যে আমরা জাতীয় কাউকে দেব না, তাহলে কাঁঠালও তো আগে উইথড্র হওয়া উচিত। আমরা কথা বলছি মার্কা সমীকরণ নিয়ে। আজ আমাদের সঙ্গে এই ইস্যুকে সম্প্রসারিত করার জন্য যুক্ত আছেন এনসিপির
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং ভার্চুয়ালি উত্তরা থেকে যুক্ত আছেন আব্দুল লতিফ মাসুম, উনি একজন রাজনৈতিক বিশ্লেষক। আমরা ফরিদুল হক আপনার কাছে জানতে চাই, নাহিদ ইসলাম আমাদের টিভিকে বিশেষ সাক্ষাৎকারে যেটি বলছেন যে এটি এক ধরনের চাপ আছে, মানে চাপ আছে নির্বাচন কমিশনের প্রতি যাতে আপনাদেরকে শাপলা প্রতীকটা না দেয়। অনেকগুলো অভিযোগ উনি বলছেন যে নির্বাচন কমিশন আইন অনুসারে বেআইনি কাজ করছে এবং এক ধরনের কি বলবো যে উনি অনেকগুলো অভিযোগ আনলেন যে এটি আপনাদেরকে দিতে চাইছে না, এক ধরনের মানে স্বেচ্ছাচারী আচরণ করছে, এটাও সে বলছেন। মানে এইটা নির্বাচন কমিশন কেন করবে, আপনাদের এরকম কেন মনে হচ্ছে? জি, মানে এটা কেন করবে এটা আমরাও ঠিক জানি না কেন করতেছে, কিন্তু আমরা টের পাচ্ছি কিংবা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের সাথে। কেন? কারণ হচ্ছে যে ধরেন জাতীয় প্রতীকের কথা যেটা বলা হয়েছে এখানে, যে রিপোর্টে যে আমাদের শ্রদ্ধেয় আপা যেটা বললেন যে এটা কিন্তু আইনে কোথাও বলা নাই যে জাতীয় প্রতীকের অংশ নির্বাচনী মার্কা হতে পারবে না। তাহলে ধানের শীষ হওয়ার কথা না, আপনার ধরেন তারাও হওয়ার কথা না, কিংবা জাতীয় কোনো ফুল ফল হতে পারবে না, এই ধরনের ব্যাপার যদি থাকে তাহলে ধরেন কাঁঠাল মার্কা থাকার কথা না, কিংবা কোনো একটা প্রতিষ্ঠানের লোগোর মধ্যে কিংবা সিম্বলের মধ্যে যে জিনিসগুলো আছে সেইগুলোর জায়গাতে যদি আপনি দেখেন হাইকোর্টের সিম্বলের মধ্যে দাড়িপাল্লা আছে, সেটা একটা রাজনৈতিক দলের প্রতীক আছে। আপনার বিমান বাহিনীর সিম্বলের ভিতরে ঈগল আছে, সেটা একটা রাজনৈতিক দলের প্রতীক আছে। তো শাপলাকে নিয়ে কি প্রবলেম এটা আমরা ঠিক জানি না কেন এটা দেওয়া হচ্ছে। আমরা মনে করি আমরা এই আলোচনাটাকে সবাই যদি আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখে নেব যে আসলে জাতীয় প্রতীকটা কেমন আছে। আমরা একটু দেখে নেই। আমি একটু আমার যে প্রযোজক আছেন তাকে একটু ন্যাশনাল মার্ক এইটা একটু চালাতে বলছি যে জাতীয় প্রতীকে কি কি আছে এইটা আমরা একটু দেখতে চাই। যেটি আমরা দেখছি এর সবশেষ স্লাইডটা একটু আমরা চালাবো, সেটা হলো মানে জাতীয় প্রতীক যেটিতে আছে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে বরাদ্দযোগ্য, কিন্তু আমরা এর হ্যাঁ এই যে আমরা একটু দেখি জাতীয় প্রতীকের এই দেখুন আমরা দেখছি যে এখানে কি আছে, ধানের শীষ আছে, ভাসমান শাপলা আছে এবং পাটের কুড়ি আছে এবং দুই সাইডে স্টার আছে, চারটা স্টার আছে, চারটা স্টার আছে। যেহেতু ওটা নিয়ে মানে বিতর্ক নেই এই জন্য আমরা ওটা স্টারও কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতীক। স্টারও হ্যাঁ জেএসডি প্রতীক স্টার আমার জানা ছিল না, কিন্তু এটা তো স্বীকার করবেন যে মানে আপনি দেখুন প্রতীকটা খেয়াল করুন একদম বেশিরভাগ জায়গা জুড়ে। আমি যদি ফোকাস কিংবা ল্যান্ডমার্ক যদি সাবজেক্ট এখানে ধরি সেটা কিন্তু শাপলা না, এখানে ভাসমান শাপলার কথা বলা হয়েছে এবং ভাসমান শাপলাটাকে এখানে যেভাবে প্রজেকশন করা হয়েছে আমরা কিন্তু বলেছি যে আমাদেরকে ভিন্ন প্রজেকশনে দেন, কিংবা আমরা বলেছি যে এখানে ভাসমান শাপলা আছে আমাদেরকে লাল শাপলা দেন, সাদা শাপলা দেন, অন্য অ্যাঙ্গেল থেকে দেন, একটু কিছুটা ডিস্টর্টেড হইলেও দেন, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আমরা দীর্ঘ সময় যাবত নির্বাচন কমিশনের সাথে কাজ করেছি, দীর্ঘ সময় আলাপ করেছি, মিটিং করেছি বারবার, এবং যে আইনগত ইয়েগুলো বলা হয়েছে আমরা কিন্তু সেটার পাল্টা ব্যাখ্যা দিয়েছি। সর্বশেষ যেদিন হচ্ছে 115টা প্রতীকের কথা বলে এর একদিন আগে আমরা কিন্তু 5 পাতার একটা চিঠি দিয়েছি। 5 পাতার। আপনি আরপিওর কথা বললেন, আমি একটু আরপিওটা একটু দেখবো, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওটা একটু দেখি। আরপিওতে যেটি আছে আমরা যেটি এই যে আরপিওটা আমরা একটু 90 অনুচ্ছেদের 90-এর যেটি আমাদের কাছে আছে যে 90-এর 6-এর খ এখানে যেটি আছে দেখুন যে এই আদেশ বা বিধিমালার অধীন অনুষ্ঠিত কোনো নির্বাচনে কোনো দল কর্তৃক মনোনীত সকল প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক হইতে পছন্দকৃত যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা হইবে এবং একইভাবে বরাদ্দকৃত প্রতীক উহার জন্য সংরক্ষিত থাকিবে যদি না উহা পরবর্তীকালে নির্ধারিত প্রতীকসমূহের মধ্যে হইতে অন্য কোনো প্রতীক লাভের ইচ্ছা প্রকাশ করে। এখানে দেখুন একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ যে নির্ধারিত প্রতীক। এখন আমরা একটু একই সঙ্গে যে প্রতীকগুলো এখন অবশিষ্ট আছে সেগুলো একটু দেখে নিতে চাই। প্রযোজক বলল যে প্রথম যে স্লাইডটা রেস্ট মার্ক এটা একটু দেখতে চাই। এখানে কিন্তু নির্ধারিত প্রতীকের মধ্যে কিন্তু শাপলা নেই। এই যে যেটি নির্বাচন কমিশন থেকে আপনাদেরকে একটু জানানো হয়েছে আমরা একটু দেখি যে এখানে দেখেন আলমিরা আছে, উট পাখি আছে, কলম আছে, যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে এনসিপির তাহলে মার্কা কলম হওয়া উচিত। আপনারা যে জরিপটা করলেন আপনাদের যিনি সদস্য সচিব আক্তার হোসেন উনি একটা ফেসবুক পোস্ট দিলেন, ওখানে কিন্তু কলম নিয়েও আলোচনা ছিল। তাহলে এইগুলো থেকে মানে এইগুলো হলো বরাদ্দকৃত প্রতীক আরপিও অনুসারে, তাহলে আপনার এর বাইরে কেন আরেকটা প্রতীক? আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই বরাদ্দটা দেওয়া হচ্ছে কবে? 30 তারিখে, 30/9/2025-এ, এবং নির্বাচন কমিশনের এইবারের যে সার্কুলার এটা দেওয়া হচ্ছে সম্ভবত মে মাসে,
এটা মে মাসে দেওয়া হচ্ছে অথবা এপ্রিল মাসে, আমার ঠিক মনে নেই। আমরা আবেদন করেছি হচ্ছে জুন মাসের শেষের দিকে সম্ভবত, কিংবা জুন মাসের মাঝামাঝি আমরা ফাইনাল আবেদন করি। যখন আবেদন করা হচ্ছে তখন কিন্তু প্রতীকের ব্যাপারটা ধরেন নাই, মানে প্রতীকটা ওনারা করেন নাই, কি বলে ডিক্লেয়ার করেন না, এটা আসলে পরেই করে, এটাই হচ্ছে নিয়ম। তো এবং প্রাথমিকভাবে আমরা যখন কথা বলেছি, আমরা যখন শাপলাকে আবেদন করতেছি, প্রাথমিকভাবে আমরা যখন কথা বলেছি ওনারা তখন বলেছিলেন যে 150টা প্রতীক ওনারা রাখবেন। এই 150-এর ভেতরে শাপলা ছিল, 150-এর ভেতরে প্রাথমিকভাবে খসড়া আলাপ হচ্ছে, তখনও কিন্তু এটা ডিক্লেয়ার হয়নি। প্রাথমিকভাবে আমরা আবেদন করার আগেই, আমরা নির্বাচন কমিশনে আবেদন করার আগে এখন 50টা দেখা যাচ্ছে, এখন 50টা দেখা। প্রথমে বলেছিল খসড়া, এর আগে একদিন বলেছিল সম্ভবত 27 তারিখে খসড়া বলেছিল 115টা, তখনও শাপলা ছিল না। কিন্তু প্রথম যখন 150টার কথা বলছে তখন শাপলা ছিল, এই কারণেই কিন্তু আমরা শাপলা আবেদন করি। আবেদন করার পরে যেটা মানে প্রথম খসড়ায় নির্বাচন কমিশন থেকে যে খসড়াটি দেওয়া হয়েছে আপনি দাবি করছেন সেখানে শাপলা ছিল, এখানে একটা আলোচনা ছিল, খসড়া দেওয়া ছিল না, একটা আলোচনা ছিল। তারা বলবে যে এটা, তারা বলেছেন যে এটা রাখবে, এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা, যে তারা এটা রাখবে এবং এটা রাখতে কোনো সমস্যা নেই। এর আগেও শাপলার জন্য আবেদন হয়েছিল, নাগরিক ঐক্য আবেদন করেছিল, কিন্তু ওনাদেরকে আবার অন্য প্রতীক দেওয়া হয়েছে। কারণ ওনারা আবেদন করতেছেন হচ্ছে কিন্তু আগের বারের সার্কুলেশনে, এইবারের সার্কুলেশন না, ওনাদেরকে দেওয়া হচ্ছে কিন্তু 24 সালে সরকার পতনের পরে। ওনারা কিন্তু 24-এর নির্বাচনের আগে ওনারা আবেদন করেছিলেন, কিংবা সম্ভবত 18 নির্বাচনের আগে ওনারা আবেদন করেছেন। ওই আবেদনটা ঝুলেছিল, যে আবেদনটা ওনাদেরকে বাতিল করে দেওয়া হয় 24-এর নির্বাচনের আগে, ওই আবেদনটা কিন্তু ওনাদের বাতিল করে দেওয়া, আরও অনেককেই বাতিল করা হয়। ওই আবেদনটা পরবর্তীতে, ওই আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে নির্বাচন কমিশন দেয়। তো ওই আবেদন যখন করা হয় তখন কিন্তু লিস্টের মধ্যে শাপলা ছিল না। আমরা যখন আবেদন করতে চাই তখন কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে শাপলা থাকবে, এই জন্যই কিন্তু আমরা শাপলার আবেদনটা করি, এই জন্য আমরা শাপলার আবেদনটা করি। কিন্তু পরবর্তীতে দেখা গেল কোনো একটা কারণে এই যে যুক্তিগুলো দিয়ে যে এটা জাতীয় প্রতীকের অংশ, এটা নাই, এটা নাই, এই ধরনের কথাবার্তা বলে এটা রাখা হলো না। কিন্তু জাতীয় প্রতীকের অংশ যদি হয় তাহলে ধানের শীষ এবং তারা দুইটাই থাকতে পারে না। এবং ধরেন কোনো আরেকটা ব্যাখ্যা এসছে যে ধরেন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতীকের অংশ কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগোর অংশ, এটা হতে পারবে না, তাহলে ঈগল এবং দাঁড়িপাল্লাও থাকা উচিত না। আরেকটা ব্যাখ্যা এসছে জাতীয় ফুলফল হতে পারে না, তাহলে কাঁঠালও থাকতে পারার কথা না। তো এই যে সবাই আছে, ধানের শীষ আছে, স্টার আছে, ঈগল আছে, দাঁড়িপাল্লা আছে, কাঁঠাল আছে, হোয়াই নট শাপলা? তার মানে এটা আমাদের কাছে পরিষ্কারভাবে মনে হয়েছে জাতীয় প্রতীক একটা গুরুত্বপূর্ণ ভাসমান শাপলা। আমরা শুধু শাপলা চেয়েছি, এটা ভাসমান শাপলা। এবং এই শাপলাটাকে ধরেন যখন আপনি এইভাবে ছবি তোলেন একরকম, এইভাবে দেখলে আর একরকম, জাস্ট শাপলাটা থাকলেই হচ্ছে। আমাদের আর্গুমেন্টটা তো ওই জায়গায়, ধানের শীষ যদি থাকতে পারে তাহলে শাপলা কেন নয়? তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদেরকে, এবং আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আমরা এই আবেদনটা করি কিন্তু জুলাই পদযাত্রা শুরুর আগে। জুলাই পদযাত্রা যখন চলে তখন সারা দেশ থেকে প্রচুর মানুষ খালবিল থেকে শাপলা তুলে এনে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এটাতে একটা ব্যাপকভাবে শাপলার জনপ্রিয়তা তৈরি হয়েছে, ইমোশন বা রাজনৈতিক একটা খুব স্বাভাবিক অনুভূতির জায়গায় চলে গেছে, অনুভূতির জায়গায় একটা গণদাবিতে পরিণত হয়েছে আমাদের জন্য। এখন কি করবেন? মানে এই শাপলা নিয়ে কি আপনাদের এই যে নিবন্ধনের এই চূড়ান্ত ব্যাপারটা হবে না, এইখানে আপনারা আটকে থাকবেন? না, আমরা শাপলার জন্য আমরা রাজনৈতিকভাবে ফাইট করব। আমরা শাপলার দাবি ছাড়বো না, কারণ আমরা মনে করি আমরা যৌক্তিকভাবে এটা পেতে পারি, আইনগত কোনো বাধা নেই। আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। অতএব আমাদেরকে শাপলা না দেওয়া বৈষম্যমূলক আচরণ। যেই নির্বাচন কমিশন কোনো একটা মহলের চাপে শাপলা আমাদেরকে বরাদ্দ দিতে পারে না, কোন মহল আমরা জানি না, কোন শাপলা আমাদেরকে বরাদ্দ দিতে পারে না, এবং তারা বলে যে শাপলা কেন দেওয়া যাবে না, এটার ব্যাখ্যা দিতে পারবো না আমরা। এই নির্বাচন কমিশন কিভাবে ফেয়ার নির্বাচন করবে এটার ব্যাপারে আমরা সন্দিহান। অতএব আমরা এটাকে রাজনৈতিকভাবে নিচ্ছি, আমরা এটা রাজনৈতিক লড়াই। প্রতীকের কারণে আপনাদের অনাস্থার পারদটা এত উপরে উঠছে। কারণ শুধু প্রতীক না তো, ব্যাপারটার সাথে অনেকগুলো বিষয় জড়িত। আপনি খেয়াল করেন ব্যাপারটার সাথে অনেকগুলো বিষয় জড়িত। আমাদের সঙ্গে যে রাজনৈতিক বিশ্লেষক আছেন তার একটু মতামত নেই। স্যার, আপনি শুনতে পাচ্ছিলেন যে এই শাপলাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এবং এই যে নবগঠিত যাদেরকে ছাত্রদের দল বলা হয়, মানে একটা কি বলবো, এক ধরনের মুখোমুখি পরিস্থিতি। মানে এইটা কি নির্বাচন কমিশনের দিক থেকে তারা স্পষ্ট অভিযোগ তুলছে তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, উপরের একটা চাপ আছে, যদিও বলতে পারছে না যে আসলে উপরের চাপটা কোথায়। মানে এই জিনিসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কি এই ধরনের তিক্ততায় যাবার মতো যাবার সুযোগটা কি দুই পক্ষের কারোরই কি রাখা উচিত? সমাধানটা কি হতে পারে আপনার মতে? না, আসলে দুই পক্ষই একটু ইগোইজমে ভুগছে বলে আমার মনে হয়। কোনো পক্ষই কোনো বিষয়ই অনড় থাকতে পারে না। রাজনীতি হচ্ছে আর্ট অফ কম্প্রোমাইজ। সুতরাং এখানে এনসিপি এবং ইলেকশন কমিশনের মধ্যে বোধহয়
ভুল বোঝাবুঝি হয়েছে। আর এটাও ঠিক যে এনসিপি যদি একেবারেই অনড় থাকে সেটাও ঠিক না। আবার ইলেকশন কমিশন জাতীয় প্রতীক বলে শাপলাকে তাদের দেওয়া যাবে না এরকম কথাও ঠিক না। আমার মনে হয় যে উভয় পক্ষেরই একটা সমঝোতায় আসা উচিত। কোনোভাবেই কোনো ক্রমিক কোনো জায়গায় ইগো কাজ করে না। ওইখানে যে প্রক্রিয়াগত ব্যবধান দেখানো হয়েছে সেটি আমাদের কাছে অস্পষ্ট। প্রথম তালিকা, দ্বিতীয় তালিকা, তৃতীয় তালিকা এরকম তালিকা হতেই পারে। এবং আমি মনে করি যে যেহেতু ছাত্ররা আমাদের জীবন দিয়ে তাদের আমাদের যেটি ফরিদুল হক, আমাদের একটু স্যারের হয়তো কারিগরি ত্রুটি হয়েছে, বলছে যে কম্প্রোমাইজ ইজ দ্য আর্ট অফ পলিটিক্স, স্যারের কথা মানে আপনাদেরকে তিনিও অ্যাপ্রিসিয়েট করছিলেন যে আপনারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন বা এই ধরনের ব্যাপারগুলো। তাহলে আপনার কাছে কি মনে হয়, মানে এই যে কলম বা অন্য কোনো প্রতীকে কি আপনারা যেতে পারেন না? কম্প্রোমাইজের প্রশ্নে আমি যেটা স্যারকে সম্মান রেখে বলতেছি, কম্প্রোমাইজের প্রশ্নে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের সাথে কিংবা একটা রাজনৈতিক শক্তি আর একটা রাজনৈতিক শক্তির সাথে কম্প্রোমাইজের প্রশ্ন আছে। কিন্তু নির্বাচন কমিশনকে আমরা কি চাই? সে নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সে সবার জন্য একই রকম মনোভাব পোষণ করবে, একই রকম আচরণ করবে। নির্বাচন কমিশনের সাথে তো আমাদের মানে কম্প্রোমাইজের প্রশ্ন না তো এখানে। বরঞ্চ আমরা দেখছি যে নির্বাচন কমিশন অ্যাজ এ অথরিটি, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করতেছে। আপনি ধানের শীষ দিতে পারতেছেন, স্টার দিতে পারতেছেন, আপনি ধরেন এই যে কি বলে ঈগল দিতে পারতেছেন, দাড়িপাল্লা দিতে পারতেছেন, কাঁঠাল দিতে পারতেছেন, হোয়াই নট শাপলা? কেন আমরা চাইছি দেখা এই যে ধরেন মনোভাবটা, এটাকে আমরা সিরিয়াসলি বৈষম্যমূলক মনোভাব মনে করি। কারণ শাপলা অ্যাজ এ মার্কা হিসেবে এনসিপি চাওয়ার মধ্য দিয়ে এবং এটা মিডিয়া আসার মধ্য দিয়ে যেইভাবে জনগণ শাপলাকে তাদের নিজেদের মার্কা করে নিয়েছে এবং আমরা জেলায় জেলায় দেখেছি খাল বিল থেকে মানুষজন শাপলা তুলে নিয়ে এসেছে। মানে আমি মনে করি যে তাদের যখন একটা কিছু যখন চাইছেন তখন আপনারা কেন মানে পূর্ব থেকে ধরে নিচ্ছেন যে এটাই পাচ্ছেন? মানে এটা তো না পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে আমরা তো এর আগেই সকল আইন কানুনগুলো আমরা দেখেছি। আমরা কিন্তু এটা নিয়ে একটা ব্যাপক হোমওয়ার্ক করেছি। আমি যে হঠাৎ করে বলছি ব্যাপারটা কিন্তু তা না, আমরা তো এটা নিয়ে ব্যাপক হোমওয়ার্ক করেছি। হোমওয়ার্ক করে আমরা ধরেন এই যে জাতীয় প্রতীকের যে আইনটা, সংবিধানে কিভাবে জাতীয় প্রতীক বলা আছে, জাতীয় প্রতীকটা কিভাবে আছে, সকল ব্যাখ্যাগুলো আমরা নির্বাচন কমিশনকে আগেই দিয়েছি। তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা আমাদেরকে প্রাথমিকভাবে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ শাপলা আপনারা পেতে পারেন, শাপলা দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। দেন সেন আমরা শাপলা নিয়ে আসলে কথা বলেছি, আবেদনটা করেছি এবং আবেদনটা স্বাভাবিকভাবে মিডিয়ায় এসছে এবং এটা নিয়ে একটা গণদাবি তৈরি হয়েছে। এখন আমাদেরকে তাহলে এটা কেন দেওয়া হবে না, এইটা আমাদেরকে একটা খুবই সিরিয়াস কনসার্নে ফেলছে যে এই ধরনের ইস্যুতে, এত ছোট ইস্যুতে যদি ধরেন আপনি যেটাকে বলছিলেন ছোট ইস্যু, কিন্তু আমাদের জন্য এটা মোটেই ছোট ইস্যু না। কারণ নির্বাচনে যদি আপনি করতে চান, মার্কা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের 3টা মার্কা অন্য দলের কাছ থেকে নিয়ে তারপরে এই মার্কাগুলো চালানো হয়েছে। আপনার ধরেন নৌকা যুক্তফ্রন্টের মার্কা, এটা আওয়ামী লীগ পরবর্তীতে এসে, কারণ মার্কার জনপ্রিয়তা ছিল। ধানের শীষ মাওলানা ভাসানী 1973 সালে এই মার্কাতে নির্বাচন করেছেন, এটা পরবর্তীতে কিন্তু বিএনপি নিয়েছে কারণ এটা জনপ্রিয়তা ছিল। লাঙ্গল ছিল হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হকের মার্কা, কৃষক প্রজা পার্টির মার্কা। এরপরে এটা জাতীয় লীগ দীর্ঘদিন আতাউর রহমান খানের নেতৃত্বে দীর্ঘদিন লাঙ্গল মার্কায়, 73-এ উনি লাঙ্গল মার্কায় নির্বাচন করেছেন, সম্ভবত 79 লাঙ্গল মার্কায় নির্বাচন করেছেন। এরপরে এরশাদ সাহেব ধরেন এটা নিয়েছেন। মার্কা এখানে রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই শাপলার ব্যাপারে আমরা তো ধরেন মানে কোনোভাবে আমরা ছাড় দিতে পারি না। এবং আমরা কেন ছাড়বো? আমরা তো কোনো অন্যায় দাবি করি না, এটা কোনো অন্যায্য দাবি না। আমাদের দাবি, আমাদের লোকজন এটা চাচ্ছে, এটার একটা ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। আমরা তো মনে করি এটা একটা গণদাবি যে এনসিপির মার্কা শাপলা হওয়া উচিত। তাহলে এটা গণদাবিকে আমরা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে গণদাবিকে অ্যালাউ করা। যদি প্রয়োজনে এমন হতো, আমি মনে করি যেটার প্রয়োজনও হচ্ছে না, যদি আইন সংশোধন করে এটা দেওয়া দরকার, মানে হতো, গণদাবির ক্ষেত্রে আইন সংশোধনও করা যায়, কিন্তু ওনাদের তো আইন সংশোধন করতে হবে, ওনারা এমনিই দিতে। এখন নির্বাচন কমিশন যেই যুক্তিটা দেখাচ্ছে, নিশ্চয়ই আপনাদেরও কোনো যুক্তি বা কোনো ব্যাখ্যা তারা দিয়েছে, কিন্তু একটা রাষ্ট্রের যে প্রতীক, সেই প্রতীকের প্রধান যে বিষয়বস্তু বা সাবজেক্ট যেটি, সেটি সেই ব্যাখ্যা যদি দেখায় তাহলে সেটিও তো, এরকম কোনো ব্যাখ্যা ওনারা দেখান নাই এবং ওনারা বলেছেন আমরা স্যারের কাছে যাই, স্যার মানে এখন এটা থেকে এক্সিট পয়েন্টটা কি হবে, মানে এর থেকে বেরোয় আসা যাবে কিভাবে? এ থেকে বেরিয়ে আসা যেতে পারে ভাগ্যের উপর নির্ভর করে,
ওরা লটারি করুক। মানে মানে এখন দুই পক্ষই যদি মানে ওই ইগোইজমের উপর থাকে তাহলে পরে তো কোনো সমাধান হবে না। তো স্যার মানে স্যার আমার মনে হয় যে আপনি ইগোর কথা বলছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের ইগোর মধ্যে থাকার কি সুযোগ আছে? না, সুযোগ নাই। নির্বাচন কমিশন ইগোইজমে বোঝা উচিত নয়, এবং এনসিপিও না। তারা গোলাপ ফুল বা কলম বা এরকম আরো সুন্দর প্রতীকের দিকে যেতে পারে। তবে মানে ওই সেই একই কথা, ওই যে লিও টলস্টয়ের কথা, দ্যার ইজ নাথিং গুড অর ব্যাড ইন দিস ওয়ার্ল্ড, থিঙ্কিং মেক ইট সো। এখন নির্বাচন কমিশন যদি সহজভাবে নেয়, নিতে পারে, এটা তো কোনো কঠিন ব্যাপার না। এই যে এনসিপির যে লিডার এখন যে বক্তব্য শুনলাম ফরহাদ, বক্তব্যে তার বক্তব্যটা কঠিন এবং মানে সঠিক মনে হয় আমার। এখন স্যার ধরেন নির্বাচন কমিশন এই যে বরাদ্দকৃত প্রতীকের আবার আরেকটা সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট করলো, তখন এই আলোচনা উঠবে না যে নির্বাচন কমিশনে একটা দলের জন্য এত এত চেঞ্জ করতে পারে? তখন তো আরো অনেক দাবি উঠতে পারে, সেই সংখ্যা কি উড়িয়ে দেওয়া যায়? না, তা তো বটেই। নির্বাচন কমিশনকে তো বারবার চেঞ্জ করা যাবে না। তো আমার মনে হয় যে এর একটি সুন্দর এবং গ্রহণযোগ্য সমাধান হওয়া উচিত। এটা ঠিকই বলেছে যে নির্বাচনে তো প্রতীকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি স্যার থাকুন, আমরা একদম শেষ 30 সেকেন্ড আপনার কাছ থেকে একটু শুনতে চাই। স্যার অনেক ধন্যবাদ আজকে যুক্ত হবার জন্য। যে এটা নিয়ে আপনারা বলতেছেন যে ইলেকশনেও না যাইতে পারেন, মানে এটাকে একটা ওয়াইজ ডিসিশন হচ্ছে? 30 সেকেন্ড যদি শেষ করেন। না, ইলেকশনে এটা শুধু প্রতীকের ব্যাপার না। মানে যখন ইলেকশন কমিশন আপনার সাথে কিংবা যে কোনো স্টেক হোল্ডারের সাথে একটা ফেয়ার আচরণ করতে না পারছে, তখন আপনাকে স্বাভাবিকভাবে সন্দেহ তৈরি হয় যে ইলেকশন আসলে সে কী করবে। ইলেকশন আসলে সে দেখা গেল একদল ভোট ডাকাতি করতেছে, সে চুপচাপ বসে আছে, তাহলে তো আপনি ফেয়ার ইলেকশন করতে পারবেন না। তখন তো আমাদেরকে গ্যারান্টি দিতে হবে যে সে আসলে একটা ফেয়ার ইলেকশন করতে পারবে, এবং এটা আমরা কার্যক্রমে দেখতে চাই, তখনই তো ইলেকশনে যাওয়ার প্রশ্ন। জি ফরিদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভোটের ট্রেনে এই পর্যায়ে যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আজকে ভোটের ট্রেনে আমরা কথা বলছি মার্কা সমীকরণ নিয়ে। এই বিষয়ে এখন তৃণমূল মানুষের মতামত জানবেন আমাদের সহকর্মী সোলাইমান ডালিম। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন ফেনী থেকে। আজহার লিমন, আপনাদেরকে আমরা শুনছিলাম আরো আগ থেকেই গণ অভ্যুত্থানের পটভূমি থেকে তৈরি হওয়া রাজনৈতিক দল এনসিপি, তারা ইতিমধ্যেই নিবন্ধন পেয়েছে, কিন্তু তাদের যে প্রতীক সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। আজকের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আমাদের এখানে উপস্থিত হয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল ইসলাম সৈকত। আমরা প্রথমেই জাহিদুল ইসলাম সৈকতের কাছে যাব যে আপনাদেরকে শাপলা প্রতীক দিতে বাধা কোথায়, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? ধন্যবাদ জানাই এখন টিভির সকল দর্শকদেরকে। মূলত এখানে আমরা মনে করি ইসি এখানে পক্ষপাতদুষ্ট আচরণ করতেছে বলে আমরা মনে করি। যেহেতু ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ইসির দায়িত্ব হচ্ছে যে একটি দল একটা নির্দিষ্ট প্রতীক চাচ্ছে, সেটি কেন দেওয়া হচ্ছে না তার কারণ ব্যাখ্যা করা। ইসি এখানে কারণ হিসাবে দেখিয়েছেন যে জাতীয় প্রতীকের অংশ হিসাবে শাপলা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে জাতীয় প্রতীকের অংশ হিসাবে ধানের শীষ রয়েছে, যেটি একটি দলের প্রতীক, এবং তারকা রয়েছে যেটি আরেকটি দলের প্রতীক। এবং এছাড়া আমরা একটি মহল থেকে শুনতে পাচ্ছি যে কথা উঠতেছে যে এভাবে যে আমাদের শাপলা হচ্ছে যে কোনো বিশেষ বাহিনীর লোগো হিসাবে ব্যবহার করা হচ্ছে বা লোগো হিসাবে রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীর লোগোতে দুপাশে দুটা ধানের শীষ রয়েছে যেটি বিএনপির প্রতীক হিসাবে রয়েছে, এবং বিমান বাহিনীর লোগোতে ঈগল রয়েছে যেটি এবি পার্টির প্রতীক হিসাবে রয়েছে, এবং কি সুপ্রিম কোর্টের লোগোতে দাড়িপাল্লা রয়েছে যেটি জামাতের প্রতীক হিসাবে রয়েছে। প্রকৃতপক্ষে এখানে এগুলা কোনো আর্গুমেন্ট না। ইসি এখানে প্রকৃতপক্ষে পক্ষপাতদুষ্ট আচরণ করতেছে বলে আমরা মনে করি। আমরা দেখেছি এর পূর্বে নির্বাচন কমিশনের ভিতরে আমাদের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আতাউল্লাহ ভাইয়ের উপর হাত তোলা হয়েছে, এবং সেটি হাত তোলা হয়েছে বিএনপি শীর্ষস্থানীয় নেত্রী রুমিন পারানা
আমাদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ ভাইয়ের উপর হাত তোলা হয়েছে, সেখানে ইসি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এছাড়া আমরা ইশরাক হোসেনের মামলার ক্ষেত্রে দেখেছি ইসি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, যেখানে ইসির উচিত ছিল যে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে উচ্চ আদালতে সে প্রতিবাদ হিসাবে হচ্ছে যে প্রার্থনা করা, যেটি যেহেতু রায় ইসির বিপক্ষে গিয়েছে, কিন্তু ইসি সেটা করেনি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাই আমরা মনে করি ইসির পক্ষপাতদুষ্ট আচরণই হচ্ছে যে এনসিপি কে শাপলা বরাদ্দ না দেওয়ার হিসাবে কারণ হিসাবে আমরা দেখতেছি। আমরা এবার জেলা বিএনপির যে সদস্য সচিব রয়েছেন আলাউদ্দিন আলাল, তার কাছে যাব যে অন্য একটি রাজনৈতিক দল হিসেবে আপনারা কি মনে করেন, তাদের কি শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কি কোনো বাধা আছে কিনা? শাপলা প্রতীক আসলে তো আজকে 25 সেপ্টেম্বর 115টি প্রতীক নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করেছে। তো এখানে তো শাপলা প্রতীকটা এই গেজেটে নেই। আর ওদের দাবি হলো, এনসিপির দাবি হলো, তারা তাদের দুটো সিটি নিষ্পত্তি করে নেয় নির্বাচন কমিশন, এর আগেই গেজেট প্রকাশ করেছে। তো আসলে এই প্রতীকের বিষয়টাকে এত সিরিয়াসলি না নিয়ে ভোটের বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। যে ভোটার এবং আমরা কিভাবে আগামীতে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করব, এদিকে আমাদের সবাইকে মনোযোগ দিতে হবে। এবং নির্বাচনহীনতার দেশে আমরা একটা নির্বাচনের দামামা বেজে উঠছে, সারা দেশে আজকে শ্বাসসাদ রব উঠছে। এনসিপি এক্ষেত্রে এই দুটো সিটির সূত্র ধরে আজকে একটা আবার জোটের সৃষ্টি করছে, যে দীর্ঘমেয়াদী করবার নির্বাচনটাকে দীর্ঘসূত্রিতা করা। এবং আপনারা দেখছেন প্রশাসনের ভিতরে এনসিপি ভীতি একটা কাজ করতেছে। এটা প্রশাসনে যারা কাজ করতে হয় তারা যে কোনো ভাবে হোক এদের বাইরে কাজ করতে পারতেছে না। তো তারা মনে করতেছে যে এইভাবে দেশ চলবে। আসলে বাংলাদেশ তো এইভাবে চলবে না। একটা সুস্থ, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার নির্বাচিত হবে, ওই সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমরা মোটা থেকে একটি প্রশ্ন দুই পক্ষকে করতে চাই। এই যে প্রতীক দিয়ে যে টানাহেঁচড়া, এটা কি নির্বাচন কমিশনের যে প্রতি মানুষের যে আস্থা, সেটির ক্ষেত্রে সংকট হবে কিনা? প্রতীক নিয়ে যে টানাহেঁচড়া, এটার কারণে হচ্ছে যে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে নির্বাচন কমিশনকে নিয়ে, এবং জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে যে নির্বাচন কমিশন কি কোনো বিশেষ দলকে সুবিধা দিচ্ছে কিনা, অথবা কোনো বিশেষ দল দ্বারা প্রভাবিত হচ্ছে কিনা। যেহেতু এনসিপি তরুণদের দল এবং সম্ভাবনাময়ী একটি দল, এনসিপি প্রতীক হিসাবে শাপলা চেয়েছে, তো কেন এনসিপি কে শাপলা দেওয়া হচ্ছে না, সেটি জনমনে প্রশ্ন জাগ্রত হচ্ছে। আপনারা দেখেছেন জুলাই পদযাত্রায় কিভাবে জনগণ শাপলা প্রতীকটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং কি আলালবার কাছে যাব, আলাল ভাই, আপনি কি মনে করেন যে নির্বাচন কমিশনের প্রতি কি মানুষের যে আস্থা, সেটি কি সংকট হবে কিনা? নির্বাচনে হয় নাই, আস্থার সংকট কোথায় হবে? নির্বাচন কমিশনকে তো আমরা সুযোগ দিতে হবে নির্বাচন করার জন্য। তার আগে তো সামান্য প্রতীক নিয়ে যদি এরকম একটা টানাহেঁচড়া করা হয়, তাহলে তো এটা তো একটা জট পাকানোর জন্য করা হচ্ছে। আমরা দুই পক্ষের কাছ থেকেই শুনেছি, উভয় পক্ষ যে প্রতীক নিয়ে যে জটিলতার বিষয়, সেটি আমাদেরকে বলেছেন। এ ছিল আমাদের কাছে ফেনীর ভোটের মাঠের হালচালের খবরের সর্বশেষ। দারুণ বিতর্ক হয়েছে। ফেনী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সোলেমান ডালিম। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।